ড্রামাটির শুরুতেই ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম ন্যান। ন্যান ওর বয়ফ্রেন্ডকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে কিছু খাবার খাওয়ানোর জন্য। ন্যানের বয়ফ্রেন্ড, যার নাম শাও, শাও বলে, তুমি আমাকে খাবার খাওয়ানোর জন্য এই ছোট একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছো, এখানে তুমি আমাকে কি এমন খাবার খাওয়াতে পারবে? ন্যান বলে, আমি টিউশনি করার পর যা টাকা পেয়েছি ওই টাকাগুলো দিয়ে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি খাবার খাওয়ানোর জন্য। শাও বলে, ঠিক আছে, এই রেস্টুরেন্টে থাকা সব থেকে দামি খাবারটি আমি অর্ডার করব। আর যখন এখানে শাও খাবার অর্ডার করতে নেয় তখন রেস্টুরেন্টে থাকা দুজন স্টাফ বলতে থাকে, আপনারা খাবার পেয়ে যাবেন, কিন্তু এর আগে আপনাদেরকে ওই খাবারের টাকাটি পে করতে হবে। যার কারণে ন্যান নিজের ফোন থেকে টাকা দিতে চায়, বাট এখানে যে মেশিন দিয়ে টাকাটি নেবে ওই মেশিন বলতে থাকে যে অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ন্যান এইটা দেখার পর অবাক হয় আর বল, আমার টিউশনি করানোর সব টাকা তো আমি এর ভিতরেই রেখেছিলাম, আপনারা আবারও চেক করুন, হতে পারে মেশিনটি নষ্ট হয়েছে। এরপরে তারা আবারও চেক করে, বাট এবারও বলে যে টাকা নেই অ্যাকাউন্টে। আর এইটা দেখার পর ন্যান অনেকটাই অবাক হয়, কারণ ওর সব টাকা তো ফোনেই রেখেছিল। এইসব দেখার পর শাও ন্যানের ওপরে অনেক রেগে যায় আর বলে, তোমার কাছে টাকা নেই তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আমাকে এরকমভাবে সবার সামনে অপমান করার জন্য? এরপরে ন্যান গাওয়ের কাছে ফোন করে আর ওকে জিজ্ঞাসা করে, আমার ফোনে যে টাকা ছিল এই টাকাগুলো তুমি বের করে নিয়েছো, আমাকে উত্তর দাও। বাট অপর সাইড থেকে গাও ওকে বলে, তুমি তাড়াতাড়ি একটি হোটেলে আসো, আমি এখানে তোমার অপেক্ষা করছি। ন্যান ওকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে যেটা বলেছি তুমি আগে ওইটার উত্তর দাও, তুমি কি আমার টাকাগুলো নিয়েছো? কিন্তু ওখানে কোনো কিছুই বলে না গাও, উল্টো ওকে হুমকি দিয়ে বলে, তুমি যদি তোমার টাকা ফেরত পেতে চাও তাহলে আমি তোমাকে যেখানে আসতে বলছি তাড়াতাড়ি চলে আসো। ন্যানও তাড়াতাড়ি করে ওই হোটেলের ভিতরে আসে আর যেখানে হঠাৎ করে ন্যানের সাথে একটি ছেলের ধাক্কা লাগে। এই ছেলেটি এই ড্রামার মেইন লিড, নাম হচ্ছে মিস্টার মোশানের। সাথে ধাক্কা লাগার কারণে ন্যানের চুল বাঁধা জিনিসটি মোশানের কাছে থেকে যায় আর যেটা দেখার পর মোশান বলতে থাকে, তুমি তোমার জিনিসটি না নিয়ে এখান থেকে চলে যাবে। আর এখানে মোশানের অ্যাসিস্ট্যান্ট তখন তাড়াতাড়ি করে কিছু মেডিসিন বের করে আর বলে, এইসব পরে হবে, আপনি তাড়াতাড়ি এখন মেডিসিন খেয়ে নিন, কারণ আপনি তো কোনো মেয়েকে টাচ করতে পারেন না, তাহলে আপনার অ্যালার্জি হয়ে যায়। বাট ন্যানের টাচে এখানে মোশনের কোনো প্রবলেম হয় না, মোশন একদমই ঠিক আছে। আর যেটা দেখার পর অ্যাসিস্ট্যান্ট অনেকটাই অবাক হয় আর বলে, আজ পর্যন্ত এরকম অলৌকিক ঘটনা কখনোই হয়নি, শুধুমাত্র এই মেয়েটি টাচ করার পর আপনি একদমই নর্মাল রয়েছেন। দুজনে এখান থেকে চলে যায় আর ভিতরে আমরা দেখতে পাই ন্যানকে। ন্যান এখানে গাওয়ের কাছে আসে আর গাও ওর ভাই এখানে জিজ্ঞাসা করে, তুমি আমাকে না বলে কেন আমার সব টাকাগুলো খরচ করেছো, এখন আমাকে আমার টাকা ফিরিয়ে দাও। এখানে গাও ওকে বলে, দেখো তুমি টাকা পেয়ে যাবে, এখানে এই ম্যানেজার আমাকে বলেছে তুমি যদি এই ম্যানেজারের সাথে ড্রিঙ্ক করো তাহলে আমাকে টাকা দেবে, আর এরই সাথে আমাকে মৌ কোম্পানিতে একটি জবও দেবে, তাই তুমি আমার জন্য এইটুকু তো করতেই পারো। ন্যান বলে, কিন্তু তুমি ভালো করেই জানো আমি ড্রিঙ্ক করতে পারি না, কিন্তু এরপরও গাও ওকে অনেক বেশি ব্ল্যাকমেল করতে থাকে আর যার কারণে এখানে ন্যানকে তখন কিছুটা ড্রিঙ্ক করতে হয়। ন্যান একটু পরেই ড্রাঙ্ক হয়ে যায় আর যার কারণে ও এখান থেকে বাইরে আসে আর ওই ম্যানেজার বলতে থাকে ন্যানকে, তুমি কোথায় যাচ্ছ, তুমি আজ রাত আমার সাথে থাকবে। ন্যান ম্যানেজারের হাত থেকে বাঁচার জন্য একটি রুমে আসে আর এই রুমের ভিতরে ছিল মুশান। মুশানকে দেখার পর ন্যান বলে, আসলে আমি জানতাম না এই রুমের ভিতরে কেউ রয়েছে, তাই তুমি এখন আমাকে সাহায্য করো, এখানে চুপ করে থাকো আর কাউকে বলো না আমি রুমের ভিতরে রয়েছি। মুশানও কিছুই বলে না। একটু পরে বলতে থাকে, ন্যান তোমার রুমটা অনেকটাই বেশি হট কেন, আমার অনেক বেশি হট লাগছে। তখন মুশান ওকে দেখার পর ভালো করে বুঝতে পারে ওকে ড্রাগস দেওয়া হয়েছে আর এই কথাটি ন্যানকে বলে। ন্যান বলে, তাহলে তুমি আমাকে সাহায্য করো। তারা দুজনে এখানে একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে ন্যানের ঘুম ভেঙে যায় আর ও বুঝতে পারে কাল রাতে ও একটি আঙ্কেলের সাথে নাইট স্পেন্ড করেছে। এই কারণে ন্যান বলে, আমি এত বেশি বোকা কিভাবে হতে পারি, প্রথমবারই এত বড় একটি ভুল করেছি। এরপরে এখান থেকে চলে যেতে নিচ্ছিল তখনই বলতে থাকে মুশান, তুমি ব্রেকফাস্ট না করে এখান থেকে কেন চলে যাচ্ছ? এখানে ন্যান বলে, আমি ব্রেকফাস্ট করি না, আমার একদমই ভালো লাগে না। বাট মুশান ওকে জোর করে বসিয়ে দেয় আর খাবারও খাইয়ে দেয়। এরপরে বলতে থাকে যে এটা খাও, দেখবে অনেকটাই বেশি টেস্টি খাবার। ন্যান ওকে সরি বলে কাল রাতের জন্য। এরপরে এটাও বলে, আসলে আমি এখনো স্টুডেন্ট আর আমার কাছে সেরকম বেশি টাকাও নেই। কিছু টাকা বের করে দেয় এখানে মুশানকে, সাথে এটা বলে যে এই টাকা তো তোমার কাছে অনেক কম হবে, বাট এটা আমার কাছে অনেক বেশি, আমি এইটা দিয়ে তাও তো 10 দিন চলতে পারবো। মুশান ওর এইসব কথাগুলো শোনার পর বলে, তুমি তোমার নাটক বন্ধ করো, আর এখানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো?
ন্যান বলে আমি কেন তোমাকে বিয়ে করতে যাব, আর এখন আমি স্টুডেন্ট, পড়াশোনা করি, তাই আমি এখন একদমই বিয়ে করতে পারবো না। এর থেকেও বড় কথা আমি তোমাকে চিনি না। মুশান নিজের কার্ড বের করে দেয় আর বলে দেখো তুমি আমার কার্ড, এখন তুমি আমাকে ভালোভাবে চিনতে পারবে। কার্ডটি দেখার পর ন্যান অবাক হয়ে বলে তুমি তো দেখছি চায়নার অনেক বড় একজন রিসেসম্যান, তাহলে আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অনেক গরিব। আর হ্যাঁ, কাল রাতে যা কিছু হয়েছে ওই সব কিছু ভুলে যাও, কারণ আমার বয়ফ্রেন্ড রয়েছে। তাই তুমি একদমই কাল রাতের কথা বলে আমাকে কখনোই ব্ল্যাকমেল করতে আসবে না, আর আমাকে ফলো করার চেষ্টাও করো না, কারণ আমার বয়ফ্রেন্ড এটা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। এরপর ন্যান ওখান থেকে বাসায় আসে আর এখানে ওর ভাইকে মারতে থাকে। ওর ভাইকে বলে তুমি কিভাবে শুধুমাত্র সামান্য কিছু টাকার জন্য তোমার বোনকে এরকম ভাবে একজন ওল্ড ম্যানের কাছে সেল করতে পারো? গা বলে তুমি ভুল বুঝছো, শুধুমাত্র সামান্য টাকা না, তুমি যদি ওনার সাথে নাইট স্পেন্ড করো তাহলে আমাদেরকে অনেক বেশি টাকা দেবে। বাট তখন এখানে ন্যানের গলাতে লাভ বাইট দেখতে পায়, এই কারণে বলে তাহলে তুমি সত্যি করে বলো কাল রাতে তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো, কারণ ম্যানেজারের সাথে তো তুমি ছিলে না, আর তুমি এখন অন্য কারোর সাথে একদিন থেকে এসেছো, এই কারণে এখন ম্যানেজার আমাকে কোনো টাকাও দেবে না। তুমি তো দেখছি আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছো। এরপরও আমি তোমাকে ম্যানেজারের কাছে নিয়ে যাব আর তুমি ম্যানেজারকে সরি বলবে, দেন ওনার সাথে নাইট স্পেন্ড করবে। এইসব কথাগুলো শোনার পর ন্যান রেগে এখানে ওর ভাইকে একটি থাপ্পড় মারে আর বলে তুমি কিভাবে এতটা বেশি খারাপ হতে পারো। তখনই এদের মা এখানে আসে আর মা আসার পরে এখানে ন্যানকে বকা দিতে থাকে। ন্যানকে বলে ও হচ্ছে আমার ছেলে, তুমি কিভাবে আমার ছেলেকে মারতে পারো? গাও নিজের মাকে বলে আমি তো শুধুমাত্র ওকে আমার ম্যানেজারের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম। আর এখানে বলতে থাকে ন্যান তুমি তোমার ছেলের কথা শুনেছো, কিন্তু জানো না ও আসলে কি করেছে? কিছু টাকার জন্য আমাকে ওই ওল্ড ম্যানের সাথে নাইট স্পেন্ড করতে বলেছে। গাও বলে এটা আমি কি ভুল করেছি? আসলে আমার ম্যানেজার মিস্টার লু সে তো অনেক বেশি পছন্দ করে ন্যানকে, আর এর কারণে আমাদেরকে 5 লাখ টাকা দিতে চেয়েছে, তাই আমি এমনটি করতে চাচ্ছিলাম। আর এসব কিছু শোনার পর মা অনেক বেশি অবাক হয়, খুশি হয়ে বলে সত্যি বলছো যে আমাদেরকে 5 লাখ টাকা দিতে চেয়েছে? আর এখানে মায়ের এরকম রূপ দেখার পর ন্যান বলতে থাকে তুমিও তো তোমার ছেলেকে এখানে সাপোর্ট করছো, আর আমাকে কিনা ওই ওল্ড ম্যানের কাছে দিতে চাচ্ছ। ন্যানের মা বলে তোমার ভাই তোমার ক্যারিয়ারটা ঠিক করতে চাচ্ছে, আর তুমি কিনা ওকে থাপ্পড় মেরেছো, দেখো এসব কিছু করলে তুমি অনেক বেশি টাকা পাবে। গাও বলে কিন্তু এখন আর ম্যানেজার কোনো টাকা দেবে না ওকে, কারণ প্রথমেই তো ও কাল রাতে অন্য কারোর সাথে ছিল, যার কারণে এখন আর ওকে নেবে না, কারণ আমার ম্যানেজার মিস্টার লু একজন কুমারী মেয়েকে চেয়েছিল, বাট এ এখন কুমারী নেই। এইসব কিছু শোনার পর মা এখানে অনেক রেগে যায় যে তুমি এসব কি করেছো, এখন তোমাকে তো আমরা তাড়াতাড়ি করে অন্য কারোর কাছে বিয়ে দিয়ে দেবো, আর তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে এক্ষুনি আমাদেরকে অনেক বেশি টাকা নিয়ে এসে দেবে। ন্যান রেগে এখান থেকে চলে যায় আর এরপরে চলে আসে নিজের বয়ফ্রেন্ড শাওয়ের সাথে দেখা করতে। ও শাওয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু শাওকে বলে তুমি আমাকে কি বলার জন্য এখানে আসতে বলেছো, তাড়াতাড়ি বলো, কারণ আমার রুমমেট আমার জন্য অপেক্ষা করছে, আমরা দুজনে একসাথে গেম খেলবো। ন্যান বলে চলো আমরা দুজনে বিয়ে করে নিই। যেটা শোনার পর শাও বলে তুমি কি পাগল হয়েছো, আমরা দুজনে এখন স্টুডেন্ট, তাহলে আমরা বিয়ে করে কেন আমাদের ক্যারিয়ার নষ্ট করব? ন্যান বলে আমার মা 5 লাখ টাকার জন্য আমাকে একজন ওল্ড ম্যানের সাথে বিয়ে দিতে চাচ্ছে, এই কারণে আমি তোমাকে বলছি তুমি আমাকে বিয়ে করো, তাহলে আর আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না। শাও রেগে বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করার পর তোমার মা আর ভাইকে টাকা দেবো? তখন ন্যান বলে আসলে তুমি ভুল বুঝেছো, আমি এরকম ভাবে বলতে চাইনি, আমি শুধু এটুকু বলেছি যে তুমি আমাকে বিয়ে করো, এরপরে আমরা দুজনে একে অপরকে সাপোর্ট করব, আর আমি নিজের সব কিছু নিজেই পূরণ করব, তোমাকে কোনো কিছু দিতে হবে না, তুমি শুধুমাত্র আমাকে বিয়ে করবে। শাও বলে আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এখন স্টুডেন্ট, আর আমার মা অনেক বেশি কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে যাতে করে আমি আমার ক্যারিয়ারটা ভালো করতে পারি, আর তুমি চাচ্ছ আমার ক্যারিয়ার নষ্ট করে আমি তোমাকে বিয়ে করব? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার সব টাকা পয়সা তোমার হয়ে যাবে, আর তখন তুমি আমার টাকাগুলো তোমার মা আর ভাইকে দেবে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এর থেকে ভালো আমরা দুজনে ব্রেকআপ করব, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ন্যান বলে কিন্তু তুমি এমনটি করতে পারো না, তুমি আমাকে প্রমিস করেছিলে আমাকে বিয়ে করবে, তাহলে এখন ব্রেকআপের কথা কেন বলছো? কিন্তু শাও ওর কোনো কথা শোনে না আর বলে আমি আর এখন তোমার সাথে থাকতে পারবো না, আমাদের দুজনের জন্য এটাই ভালো, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। ন্যানের সাথে ব্রেকআপ করে দেন এখান থেকে চলে যায়। এই সব কিছুতে ন্যান অনেকটাই বেশি হার্ড হয়, এখানে কান্না করতে শুরু করে আর বলতে থাকে আমি তোমাদের সবার কি ক্ষতি করেছি, তোমরা সবাই কেন আমার সাথে এরকম ব্যবহার করছো? তখন এখানে মুশান আসে, মুশান জিজ্ঞাসা করে তোমাকে কেউ কি এখানে কোনো বিরক্ত করেছে? তখন বলতে থাকে ন্যান কান্না করে যে সবাই আমাকে বিরক্ত করে, আমার ইচ্ছা ছিল আমার নিজের একটি ঘর হবে, কিন্তু এখন আমার সেই স্বপ্নটাও ভেঙে গিয়েছে, কারণ আমাকে সবাই ধোঁকা দেয়। মুশান বলে আমি তোমাকে
তোমাকে প্রমিস করছি তুমি আমার সাথে থাকো, জীবনে কখনো কষ্ট পাবে না, তুমি আমাকে বিয়ে করো। বাট এখানে ন্যান বলে সব ছেলেরা একই রকম, তাই আমি তোমাকেও বিশ্বাস করি না, তোমাকে ঘৃণা করি। কিন্তু তখন এখানে ন্যান অজ্ঞান হয়ে যায় আর মৌসান ওকে কোলে উঠিয়ে নিজের বাসায় নিয়ে আসে। পরদিন সকালে ন্যানের জ্ঞান ফিরে আসে, মৌসানকে এখানে দেখতে পায়। এই কারণে মৌসানকে বলে তুমি কি কাল সারা রাত আমার সেবা করেছো, এখন এর বদলে তুমি কি চাচ্ছ? মৌসান বলে আমি এখন এটাই চাই, তোমার শরীর যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এরপরে এখানে ও ন্যানকে স্যুপ খেতে বলে। ন্যান যখন এই স্যুপ দেখে তখন ও বুঝতে পারে এই স্যুপটি আসলে অনেকটাই বেশি দামি, তাই ও খেতে মানা করে আর বলে আমি এখন এখান থেকে চলে যাব। কিন্তু উঠতে গেলে ওর হাতে বেজে এখানে স্যুপগুলো সব নিচে পড়ে যায়। এই কারণে ন্যান অনেক ভয় পায় আর মৌসানকে বলে তুমি এখন আমাকে বকা দিও না, আমি এটা টাকা তোমাকে পরে দিয়ে দেব, আসলে আমি ইচ্ছা করে ফেলে দেইনি, ভুল করে পড়ে গিয়েছে। মৌসান এইসব কথায় পাতা না দিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, তোমার পায়ে ব্যথা লাগেনি? আর মৌসানের এত বেশি কেয়ার দেখার পর ন্যান অনেক অবাক হয়ে যায়। মৌসান বলে তুমি কি মনে করেছো এই সামান্য একটি স্যুপের কারণে আমি তোমাকে বকা দেব? তোমার জীবনটা এর স্যুপের থেকে অনেক বেশি দামি। ন্যান তখন মনে করতে থাকে যখন ন্যান নিজের বাসায় ছিল তখন একটি জিনিস পড়ে গিয়ে যদি ভেঙে যেত তখন ন্যানের মা ন্যানকে এসে অনেক বেশি কথা শোনাতো আর ন্যানকে বলতো এই জিনিসটার দাম হচ্ছে 18 ইউয়ান, আর যেটাতে আমাদের খাবার খাওয়া হয়ে যাবে, আর তুমি কিনা এইভাবে সব জিনিসপত্রগুলো নষ্ট করো। ন্যান এখানে মৌসানকে বলে তুমি কি সব মেয়েদের সাথে এরকম ভালো ব্যবহার করো নাকি শুধুমাত্র আমার সাথে করছো? মৌসান বলে সব মেয়েদের সাথে ভালো ব্যবহার করা উচিত। আর এখানে ও অনেক সুন্দরভাবে কথা বলছিল ন্যানের সাথে। ন্যান বলে তুমি তো দেখছি এখানে আমাকে প্রপোজাল দিচ্ছ, এটা কি সত্যি? মৌসান তখন ওর হাত ধরে আর সুন্দর করে ওকে বলে হ্যাঁ আমি সত্যি তোমাকে প্রপোজাল দিচ্ছি, এখন তুমি বলো তুমি কি আমাকে বিয়ে করতে রাজি রয়েছো? ন্যান বলে আমাদের দুজনের দুনিয়া সম্পূর্ণ আলাদা, এই কারণে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ন্যানের কাছে ন্যানের মা ফোন করে আর ন্যানকে বলে তুমি কোথায় রয়েছো, তোমার চরিত্র একদমই ভালো না, কাল সারা রাত ধরে তুমি বাড়িতে নেই, না জানি তুমি এখন কার সাথে রয়েছো, এক্ষুনি তাড়াতাড়ি তুমি একটি রেস্টুরেন্টে আসবে, কারণ ম্যানেজার লু তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে আর তোমাকে ওনার সাথেই বিয়ে করতে হবে। ন্যান জানিয়ে দেয় আমি ওখানে যাব না। ন্যানের মা বলে তুমি জানো আমি তোমার আসল মা না, তোমার স্টেপ মম, কিন্তু এরপরও আমি তোমার গার্জিয়ান, তাই তুমি যদি না আসো তাহলে আমি কলেজে গিয়ে তোমার নামটি কেটে দেব, তখন তুমি পড়াশোনা করতে পারবে না। আর এইসব কথাগুলো শোনার পর ন্যান ওখানে যেতে রাজি হয়। মৌসান বলে তুমি কোথায় যাচ্ছ, আমিও তোমার সাথে যাব। ন্যান বলে আপনার যাওয়ার কোনো দরকার নেই, আর আমাকে নিয়ে চিন্তাও করতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। এরপর ন্যান চলে আসে রেস্টুরেন্টে, যেখানে মিস্টার লু ওকে দেখার পর বলতে থাকে দেখো আমি একদম পুরো রেডি হয়ে এসেছি এখানে বিয়ে কথা বলার জন্য, এখন বলো তুমি আমাকে বিয়ে করবে? ন্যানের মা বলে বিয়ে কেন করবে না, অবশ্যই ন্যান আপনাকে বিয়ে করবে। এখানে বলছিল লু আমাদের ফ্যামিলিতে একটি শর্ত রয়েছে, যদি মেয়ে সবার সামনে আসতে পছন্দ না করে তাহলে ওর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে থেকে বাচ্চা কাচ্চার দেখাশোনা করবে, আর পড়াশোনা করার কোনো দরকার নেই, আর কলেজে যাওয়ারও কোনো দরকার নেই। আর প্রথমবারই যদি আমাদের ফ্যামিলিতে একটি ছেলে সন্তান নিয়ে আসতে পারে তাহলে আমরা খুশি হয়ে সেই মেয়ের ফ্যামিলিকে 1 লাখ ইউয়ান দেই। লুয়ের কথাগুলো শোনার পর এখানে সবাই অনেক খুশি হয়, শুধুমাত্র ন্যান ছাড়া। আর গাও তো বলে ওঠে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ন্যান পড়াশোনা করবে না, আমি কালই ন্যানের কলেজে গিয়ে ন্যানের নামটি কেটে দেব। ন্যান তখন বলে ওঠে যে তোমরা কি মনে করেছো এখানে আমি বিয়ে করার জন্য এসেছি, একদমই না। ন্যানের মাকে বলে তুমি কি জানো গাও ওই দিন এই ছেলেটির সাথে মিলে আমাকে ড্রাগস দিয়েছিল ওই ছেলেটির সাথে নাইট স্পেন্ড করানোর জন্য, আর তুমি এখানে গাওকে সাপোর্ট করছো? গাওয়ের মা বলে দেখো গাও কোনো কিছু ভুল করেনি, আর তোমাকে এখানে লুয়ের সাথে বিয়ে করতে হবে, একদমই কোনো চালাকি করবে না, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি। ন্যান বলে যখন আমার 6 বছর ছিল তখন থেকে আমি বাড়ির সব কাজ করতে শুরু করেছি, আর যখন আমার 10 বছর হয়েছে তখন তো আমি পার্ট টাইম জবও করেছি, আর নিজের সব পড়াশোনার খরচ নিজেই চালিয়েছি, তোমরা সবাই আমাকে জোর করছো যাতে করে আমি মারা যাই। এখানে তো ওর মা কথাগুলো শোনার পর অনেক রেগে যায়, ওকে থাপ্পড় মারে আর বলে তুমি ছোটবেলা থেকে শুধু এই একটি কথাই বলে আছো তুমি মারা যাবে, তাহলে তুমি কেন আত্মহত্যা করছো না, আর আমাদের কেউ দেখাও তোমার সাহস কত? ন্যান বলে আমি কিছুতেই ওল্ড ম্যানকে বিয়ে করবো না, আমার বয়ফ্রেন্ড রয়েছে আর আমি ওকেই বিয়ে করব, একটু পরে আমার বয়ফ্রেন্ড এখানে আসবে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। লু বলে তুমি কি মনে করেছো তোমার ওই গরিব স্টুডেন্ট বয়ফ্রেন্ড এখানে আসবে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে? আমিও দেখবো এখানে ও কখন আসে।
আর তুমি এখন তোমার বয়ফ্রেন্ডকে এখানে আসতে বলো, এক্ষুনি ফোন করবে। ন্যান তখন ফোন করে মুশানের কাছে, মুশানকে বলে আপনি আমাকে বলেছিলেন আমাকে বিয়ে করবেন, তাহলে কি এখন এখানে আসতে পারবেন? মুশান বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আছি। সবাই এখানে অপেক্ষা করতে থাকে, কিছুক্ষণ পার হয়ে যায়। এই কারণে লু রেগে বলে অনেকক্ষণ হয়েছে, তোমার বয়ফ্রেন্ড এখানে আসেনি আর ও কখনো আসবেও না, কারণ আমার সাথে ও টক্কর নিতে পারবে না। গাও লুকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, এখান থেকে কোথাও যাবেন আর এর বয়ফ্রেন্ডও এখানে আসবে না, শুধুমাত্র আপনাকে বিয়ে করবে আর আমি সব কিছুর ব্যবস্থা করব। এই সব কিছু শোনার পর এখানে ন্যান রেগে গিয়ে গাওয়ের হাতে কামড় দেয়। তখন মিস্টার লু এখানে ন্যানের গলাতে লাভ বাইট দেখতে পায়, তাই রেগে জিজ্ঞাসা করে তোমরা সবাই মিলে আমাকে ধোঁকা দিচ্ছ। আমি বলেছি আমার কুমারী মেয়ের প্রয়োজন, বাট এখন আর একদমই কুমারী নেই, কারোর সাথে নাইট স্পেন্ড করেছে। গাও বলে আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি একে একদমই আগের মতন কুমারী বানিয়ে দেব, আর আজকেই আপনারা দুজনে এখানে একসাথে থাকবেন, আর আমি এখানে একটি রুমেরও ব্যবস্থা করে দেব, আর বিয়ে তো ন্যান আপনাকেই করবে। ন্যান এইসব কিছু শোনার পর অনেকটাই বেশি কান্না করতে থাকে আর বলে তোমরা চাচ্ছ আমি সত্যি এখন এখানে সুইসাইড করে নেই, আর আমাকে এখন এমনটি করতে হবে। ন্যানের মা তখন ওর মাথায় মেরে বলে তুমি সেই ছোটবেলা থেকে এই কথাই বলছো, কিন্তু এখন পর্যন্ত সুইসাইড করতে পারোনি। গাও বলে ঠিক আছে তুমি সুইসাইড করো, আমাদেরকেও দেখাও তোমার সাহস কতটুকু। ন্যানও একটি ছুরি উঠিয়ে নেয় আর নিজের হাত কেটে ফেলতে চাচ্ছিল, কিন্তু তখনই চলে আসে মুশান। ন্যানের এরকম অবস্থা দেখার পর ন্যানকে সরি বলে, এই কারণে যে আমি আসতে অনেকটাই বেশি লেট করে ফেলেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। আর এখানে ন্যান তো মুশানকে দেখতে পেয়ে খুশি হয়। লু বলে এই ছেলেটি তাহলে তোমাকে এরকমভাবে বোকা বানিয়েছে। আর এখানে গাও বলে দেখো আমি বুঝতে পারছি এই ছেলেটি অনেকটাই বেশি গরিব, কারণ এখানে ও কোনো কিছুই নিয়ে আসেনি, একদম পুরো খালি হাতে এসেছে। তখন ন্যান বলতে থাকে মুশানকে যে আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন, আমি পরে আপনাকে আবার ফিরিয়ে দেব। গাও হেসে বলে তুমি এর কাছ থেকে টাকা ধার চাচ্ছ, এ তোমাকে টাকা দিতে পারবে না, এ শুধুমাত্র তোমাকে বোকা বানিয়েছে, এ অনেকটাই বেশি পোর আর তোমাকে শুধু শুধু ফ্রিতে ইউজ করছে। মুশান এইসব কিছুতে রেগে ওকে একটি পাঁচ মারে আর এই কারণে মা রেগে যায়, বলতে থাকে ন্যানকে তুমি কিরকম একটি গুন্ডা ছেলেকে এখানে নিয়ে এসেছো, প্রথমে তো এখানে কোনো টাকা পয়সা নিয়ে আসেনি, তার উপরে তোমার ভাইকে মারধর করছে। তখনই মুশানের সব গার্ডরা এখানে অনেক দামি দামি জিনিসগুলো নিয়ে প্রবেশ করে, আর যেসব কিছু দেখার পর মায়ের চোখ তো একদম পুরো কপালে উঠে যায় আর এখানে অনেক খুশি হয়। কিন্তু একটু পরেই বলতে থাকে লু তোমরা কি বোকা হয়েছো, এই সব কিছু ফেক, এই সব কিছু রিয়েল না, কারণ এই ছেলেটির কাছে এত বেশি টাকা কোথা থেকে আসবে। আর মুশানকে বলে তাহলে তুমি এখানে নিজেকে মু কোম্পানির প্রেসিডেন্ট দাবি করো। মুশান বলে হ্যাঁ আমি হচ্ছি মু কোম্পানির প্রেসিডেন্ট। লু বলে আমি মু কোম্পানির প্রেসিডেন্টকে ভালোভাবে চিনি, আর মু কোম্পানির প্রেসিডেন্ট কিছুতেই ন্যানের মতন একটি মেয়েকে বিয়ে করতে চাইবে না। নিজের গার্ডদেরকে অর্ডার দেয় এখান থেকে মুশানকে বের করে দিতে, কিন্তু তখনই ভিতরে মুশানের অ্যাসিস্ট্যান্ট আসে, যাকে দেখার পর লু বলে ভালো হয়েছে আপনি এখানে এসেছেন, এই গরিব ছেলেটি এখানে মু কোম্পানির প্রেসিডেন্ট দাবি করছে। অ্যাসিস্ট্যান্ট ওর কথাগুলো শোনার পর ওকে থাপ্পড় মারে। এরপরে সবাই সামনে এখানে মুশানের আসল আইডেন্টি বলে যে মুশানই হচ্ছে মু কোম্পানির প্রেসিডেন্ট। এইসব শোনার পর লু এখানে তাড়াতাড়ি করে মুশানের পায়ে পড়ে যায় আর মুশানকে বারবার সরি বলে আমার ভুল হয়েছে, আমি আপনাকে চিনতে পারিনি, নেক্সট টাইম থেকে এরকম ভুল একদমই করবো না। কিন্তু গার্ডরা এখান থেকে ওকে নিয়ে যায় আর ন্যানের মা বলতে থাকে এখন তো ন্যানের বিয়েটা এই ধনী ছেলেটির সাথেই হবে, কারণ আমাদেরকে অনেক দামি দামি জিনিস দিয়েছে আর এইসব নিয়ে বাসায় যেতে চায়। কিন্তু মুশান বলে আমি এইসব কিছু এখানে ন্যানের জন্য এনেছি, কারণ এই সব কিছু ন্যানের গিফট, তাই ন্যান ওর গিফটগুলো কি করবে এটা ন্যান ডিসাইড করবে। আর ওদেরকে কোনো কিছু না দিয়ে ন্যানকে নিজের সাথে করে বাসায় নিয়ে আসে। একটু পরে ন্যান এখান থেকে বাইরে যেতে নেয়। মুশান ওকে জিজ্ঞাসা করে তুমি আবার এখন কোথায় যাচ্ছ। ন্যান বলে আমার কলেজের একটি পার্টি রয়েছে আর ওইটার জন্য আমি একটি ড্রেস কিনতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো টাকা তোমার কাছ থেকে নেব না, আমি নিজেই কিছু টাকা ইনকাম করেছি আর ওইটা দিয়ে আমার ড্রেস কিনবো। মুশান বলে তোমাকে নিজে ইনকাম করার কোনো দরকার নেই, আমি তোমাকে ড্রেস কিনে দিতে পারবো, অনেক দামি একটি তোমাকে ড্রেস কিনে দেবো, এই কারণে তুমি এখন আমার সাথে যাবে। ন্যান বলে প্রেসিডেন্টরা কাজে অনেক বেশি বিজি থাকে, তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য সময় কিভাবে বের করেছো। মুশান বলে প্রথম কথা তুমি আমার গার্লফ্রেন্ড না, আর আমি তোমার জন্য সবসময় সময় বের করতে পারবো, কারণ তুমি আমার ফিয়ন্সি।
তারা যখন একটি শপে আসে তখন এখানে হঠাৎ করে মোশনের কাছে কোম্পানি থেকে একটি ইম্পর্টেন্ট কল চলে আসে। তাই ও বলে তুমি ভিতরে গিয়ে ড্রেস দেখো, আমি কথাটা শেষ করে আবার এখানে চলে আসব। আর এই একই মলে আমরা দেখতে পাই জাওকে এখানে একটি মেয়ের সাথে নিয়ে এসেছিল, আর ওই মেয়েটি এখনো নিউ গার্লফ্রেন্ড যার নাম জিয়া। শাও এখানে ন্যানকে দেখার পর জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ফলো করছো যে এখানে এসেছো? ন্যান বলে আমি তোমাকে ফলো করছি না, এখানে আমি আমার জন্য ড্রেস কিনতে এসেছি। ন্যানের কথা শোনার পর জিয়া বলে আমরা বুঝতে পেরেছি তুমি এখানে আসলে কোনো ড্রেস কিনতে আসোনি, বরং এখানে থাকা সব ড্রেসগুলো তুমি একে একে পরবে, এরপরে কিছু ছবি তুলবে আর ওগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, দেখাবে যে তুমি এইসব ড্রেসগুলো কিনেছো। বাট তোমার কাছে তো ড্রেস কেনার মতন টাকাও নেই। এইসব শোনার পর ওখানে থাকা একজন মেয়ে চলে আসে আর বলতে থাকে দেখো আমাদের এখানে ছবি তোলা একদমই অ্যালাউ না, তাই তুমি যদি এখানে ড্রেস কিনতে না পারো তাহলে এখান থেকে চলে যাও, বাট আমরা ছবি তুলতে দেবো না। জিয়া ইচ্ছা করে এখানে ন্যানকে ধাক্কা দেয়, তাই ন্যানের কাছ থেকে অনেকগুলো ড্রেস এখানে খারাপ হয়। আর এইসব কিছু দেখার পর ন্যান তো অবাক হয়। জিয়া বলে দেখো তুমি কতগুলো ড্রেস নষ্ট করেছো, এখন এগুলোর টাকা তুমি কিভাবে দেবে? আর যদি এগুলো টাকা না দিতে পারো তাহলে আমরা কলেজে সবাইকে বলে দেবো যে তুমি এরকম মলে এসে কি করো। আর ওই মেয়েটি তখন বলতে থাকে ন্যানকে তুমি অনেকগুলো ড্রেস নষ্ট করেছো, তাই টাকা দাও, নয়তো আমি তোমার কলেজে ফোন করব। ন্যান তখন বলে যে আমার কলেজে ফোন করার কোনো দরকার নেই, আমার কাছে কার্ড রয়েছে। এখানে তখন মোশনের কার্ডটি বের করে দেয়, যে কার্ডটি দেখার পর বলতে থাকে এরা দুজনে এটা কিছুতেই হতে পারে না, তোমার কাছে কিভাবে এই কার্ডটি কিভাবে তোমার কাছে থাকতে পারে, তুমি অবশ্যই এই কার্ডটি চুরি করেছো। এই সব কিছুতে শাও তখন ওকে এখান থেকে জোর করে বের করে দিতে চায়। ন্যান রেগে ওদেরকে বলে আমি এই কার্ডটি চুরি করিনি, বরং আমার বয়ফ্রেন্ড আমাকে এই কার্ড দিয়েছে। শাও এই কথা শোনার পর হাসতে থাকে আর বলে তোমার বয়ফ্রেন্ড, এটা আমি বিশ্বাস করব? তোমার মতন একটি মেয়ের সাথে কোনো ছেলে রিলেশনশিপে থাকতে চাইবে না, আর আমার মনে হয় তুমি সত্যি এই কার্ডটি চুরি করে এনেছো। জিয়া বলে যতক্ষণ পর্যন্ত এটার প্রমাণ না হচ্ছে এই কার্ডটি তোমার, ততক্ষণ পর্যন্ত এই কার্ডটি আমি নিজের সাথে রেখে দেব। ন্যান বলে তুমি কিভাবে আমার কার্ডটি নিজের কাছে রাখতে পারো, আর আমি কার্ড নিয়ে এখান থেকে যাব না। দুজনের ভিতরে এখানে ঝগড়া শুরু হয়। জিয়া রেগে ন্যানকে থাপ্পড় মারতে নিয়েছিল, তখনই ভিতরে মৌসান আসে, জিয়ার হাত ধরে নেয়। শাও মৌসানকে দেখার পর বলতে থাকে তাহলে এই হচ্ছে সেই ওল্ড ম্যান যার সাথে তোমার ফ্যামিলি তোমার বিয়ে ঠিক করেছে। শাও আর জিয়া দুজনে মিলে এখানে তখন ন্যান আর মৌসান দুজনের অনেক বেশি মজা নিতে শুরু করে। এরপরে জিয়া বলে দাঁড়াও আমি তোমার আর তোমার ওল্ড হাজবেন্ডের ছবি তুলি, এরপর এটা আমি কলেজে সবাইকে দেখাবো যে তুমি এখন টাকার জন্য কিরকম ছেলেদের সাথে ঘোরাঘুরি করো। ন্যান এই কারণে নিজের ফেসটি লুকাতে থাকে। তখন এই মলের ভিতরে একটি ছেলে আসে, আর এই ছেলেটি আসলে জিয়ার আঙ্কেল। তো জিয়া নিজের আঙ্কেলকে দেখার পর খুশি হয়ে বলে আঙ্কেল ভালো হয়েছে আপনি সময় মতন চলে এসেছেন। আর এখানে মৌসানের নামে বাজে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই ওর আঙ্কেল ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে এক্ষুনি তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি জানো না তুমি কার সাথে বাজে ব্যবহার করেছো। এই সব কিছু শোনার পর বলে থাকা ওই মেয়েটিও তখন সরি বলতে থাকে যে আমার ভুল হয়েছে, বাট এখানে তো ওকেও থাপ্পড় মারে আর বলে সব জিনিসপত্রগুলো গোছাও, দেন এখান থেকে বের হয়ে যাও, তোমার জবটি আর এখানে থাকবে না। যাও রেখে বাইরে আসে। শাও জিজ্ঞাসা করে যাওকে তোমার আঙ্কেল তোমার সাথে এরকম ব্যবহার কেন করলো? ওই একজন ওল্ড ম্যানের কারণে। এখানে জিয়া বলে তুমি জানোই তো আমার আঙ্কেল আমার ফ্যামিলিকে একদমই লাইক করে না, আর এই কারণে এখানে আমাকে সাপোর্ট করেনি, বরং ওই ওল্ড ম্যানকে সাপোর্ট করেছে। পরের সিনে ন্যানকে দেখানো হয়, এখানে ন্যানের ভমিটিং শুরু হয়, যার কারণে ন্যান নিজে চেক আপ করায় আর এরপরে জানতে পারে যে ন্যান প্রেগনেন্ট। আর এই রিপোর্টে দেখার পর ন্যান অনেকটাই অবাক হয়েছিল আর ভাবছিল আমি কি এখন আঙ্কেলকে এই কথা বলে দেব আমি প্রেগনেন্ট হয়েছি। কিন্তু ন্যান ভাবে এটা এখন আমি ওনাকে বলবো না, পরে কোনো এক সময় জানিয়ে দেব, আর রিপোর্টটি ডাস্টবিনে ফেলে দেয়। তখন এখানে ন্যানের কলেজে দুজন স্টুডেন্ট আসে, যাদের ভিতরে জিয়াও ছিল। অন্য মেয়েটি বলতে থাকে ন্যানকে এখন আমি বুঝতে পেরেছি তোমার কাছে এত দামি দামি ড্রেস কেনার টাকাগুলো কোথা থেকে এসেছে, কারণ তুমি এখন প্রেগনেন্ট আর তোমার পেটে ওই ওল্ড ম্যানের বেবি রয়েছে। জিয়া ন্যানকে বলে কাল তুমি আমাকে অনেক বেশি অপমান করেছো, এখন আমি তোমার উপর থেকে অবশ্যই প্রতিশোধ নেব। ন্যান বলে তোমরা দুজনে এখানে কি করার প্ল্যান করছো? আমার হাজবেন্ড অনেক ভালো, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু ওরা দুজনে ন্যানকে এখানে যেতে দেয় না। ন্যান বলে আমার হাজবেন্ড এটা জানতে পারলে তোমাদেরকে কিন্তু ছেড়ে দেবে না। এখানে ওই মেয়েটি বলে তুমি তোমার হাজবেন্ডের কথা রাখো, তোমার বেবি এখনো পৃথিবীতে আসেনি, আর আমি যদি একে এর আগেই মেরে ফেলি।
ন্যান তখন একটি ছুরি দিয়ে ওই মেয়ের হাতে আঘাত করে আর ওই মেয়েটিকে বলে আমার কাছ থেকে দূরে থাকো আর এখন আমাকে এখান থেকে যেতে দাও। ন্যান এখান থেকে চলে যায় আর দুটি মেয়ে কথা বলতে থাকে যে এই দেখবো আমরা ওই পার্টিতে কি রকম দামি ড্রেস পরে আসে। জিয়া বলে কোনো চিন্তা করো না, ও চলে গিয়েছে তাতে কি হয়েছে, ওর প্রেগনেন্সির রিপোর্ট এখন আমাদের হাতে রয়েছে আর এইটা দিয়ে আমি অবশ্যই পার্টিতে ওর অনেক বেশি ইনসাল্ট করব। এর পরের সিনে কলেজের পার্টির সিনটা দেখানো হয়। এখানে জিয়া নিজের আঙ্কেলের সাথে আসে। জিয়া আঙ্কেলকে জিজ্ঞাসা করে মু কোম্পানি কেন আমার ডিজাইনটা পছন্দ করেনি, আমি তো আপনাকে বলেছিলাম আমার ডিজাইনটা যেন মু কোম্পানি সিলেক্ট করে। এখানে আঙ্কেল বলে আমার কোনো দোষ নেই, আমি তোমার কথা মতন তোমার ডিজাইনটা সবার ওপরেই রেখেছি, বাট মু কোম্পানির প্রেসিডেন্ট তোমার ডিজাইন পছন্দ না করে ওই ন্যানের ডিজাইন পছন্দ করেছে। জিয়া বলে আমার কাছে আরও একটি প্ল্যান রয়েছে আর এখানে ন্যানের ডিজাইনের ওপরে ও নিজের নাম লিখে দেয়, বলে এখন এটা আমার ডিজাইন হয়ে যাবে। একটু পরে পার্টিতে ন্যান আসে আর ন্যানকে দেখতে এখানে অনেক বেশি সুন্দর দেখায় কারণ ন্যান অনেক সুন্দর একটি ড্রেস পরে এসেছে। জিয়া ওকে দেখার পর জেলাস ফিল করে। একটি মেয়ে বলতে থাকে এখানে ন্যানে যে ড্রেসটি পরে এসেছে ওই ড্রেসটি দেখে মনে হচ্ছে জিয়ার ড্রেসের থেকেও অনেকটাই বেশি দামি। এরপরে জিয়ার আঙ্কেল স্টেজে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে আজকে মু কোম্পানির প্রেসিডেন্ট এখানে আসবে আর আমাদের কলেজের ভিতরে যার ডিজাইনটা সব থেকে বেশি ভালো হয়েছে আর যে নাম্বার 1 হয়েছে তাকে মু কোম্পানিতে একটি জব দেওয়া হবে। সবাই এই কারণে অনেক বেশি খুশি হয় আর এইখানে ন্যান তো মনে মনে ভাবছিল অবশ্যই আমি মু কোম্পানিতে জব পাবো, বাট এইখানে দেখা যায় নাম্বার 1 বানিয়ে দেয় জিয়াকে আর যেটা দেখার পর ন্যান অনেকটাই অবাক হয়। ন্যান দাঁড়িয়ে বলে আপনার কোথাও ভুল হয়েছে, হাইস্ট নাম্বার আমি পেয়েছি। জিয়ার আঙ্কেল বলে তুমি কি এখানে কথা বলছো কেন, আমরা কি তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি? ন্যান তখন স্টেজে এসে কথা বলতে থাকে। এইসব কিছু দেখার পর মিস্টার শ্যান বলে এখানে এসব কিছু কি হচ্ছে। জিয়া মিস্টার শ্যানকে বলে আপনি একদমই এখানে বিরক্ত হবেন না, আসলে এই মেয়ের ক্যারেক্টার ভালো না এই কারণে এখানে আমাকে ফার্স্ট বানিয়ে দিয়েছে। এরপরে স্টেজে সবাইকে এখানে দেখাতে থাকে যে মলের ভিতরে ন্যান একটি ওল্ড ম্যানের সাথে ছিল, সাথে এটাও বলে ন্যান এখন একজন ওল্ড ম্যানের সাথে থাকে তাই এইটা ন্যানকে দেওয়া হবে না। ন্যান তখন সবাইকে বলে জিয়া মিথ্যে কথা বলছে, আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক অনেক ভালো। ন্যান বলে আমরা সবাই জানি তোমার বয়ফ্রেন্ড শাও, কিন্তু এখন শাও তোমার সাথে ব্রেকআপ করেছে আর তোমার ক্যারেক্টার সম্পর্কে শাও সবাইকে বলবে। শাও এখানে আসে আর সবাইকে বলতে থাকে ন্যান আমার সাথে চিট করেছে, আমি ভেবেছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ন্যানকে বিয়ে করব, কিন্তু আমার কাছে টাকা নেই এই কারণে ন্যান আমার সাথে ব্রেকআপ করে একজন ওল্ড ম্যানের কাছে গিয়েছে। এইসব শোনার পর সবাই ন্যানের ওপর রেগে যায়। জিয়া তখন বলতে থাকে মিস্টার শ্যানকে এখন বলুন এই জবটি পাওয়ার যোগ্যতা আসলে কার রয়েছে, ন্যানের ক্যারেক্টার একদমই ভালো না। আর এখানে ন্যানের প্রেগনেন্সি রিপোর্ট দেখায়, যেটা দেখার পর কলেজে থাকা বাকি স্টুডেন্টরা বলতে থাকে এই মেয়েটি এখনও কলেজ শেষ করেনি, এর আগেই প্রেগনেন্ট হয়েছে, একে আমরা কলেজে রাখতে পারবো না, তাহলে আমাদের কলেজের রিপুটেশন নষ্ট হয়ে যাবে আর এইখান থেকে ন্যানকে বের করে দিতে বলে। তখনই ভিতরে মৌসান আসে আর মৌসান এখানে আসার পরে ওদের সবাইকে চুপ করে দেয়। আর কিছু লোক তো এখানে মৌসানকে চিনতে পারে না, যার কারণে মৌসান আর ন্যান তাদের সবাইকে এখানে অনেক বেশি অপমান করে আর এখান থেকে বের করে দিতে চায়, কিন্তু গার্ডরা এখানে উল্টো জিয়ার আঙ্কেলকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিয়ার আঙ্কেল রেগে বলে এখানে মু কোম্পানির প্রেসিডেন্ট আসবে, তোমরা এখান থেকে চলে যাও। বাট তখন ভিতরে আরও একজন চলে আসে আর এখানে আসার পর বলে কার সাহস হয়েছে যে মু কোম্পানির প্রেসিডেন্টকে এরকমভাবে অপমান করে আর এখানে জিয়ার আঙ্কেলকে থাপ্পড় মারে। কলেজের প্রিন্সিপাল বলে এখানে মৌসান শুধুমাত্র ন্যানের কারণে আমাদের কলেজের সাথে কোলাবোরেশন করেছে আর তুমি কিনা এভাবে মৌসানকে অপমান করছো, তাই তোমাকে আর এই কলেজের যে জবটি দিয়েছিলাম ওটা আর তোমার কাছে থাকছে না। আঙ্কেল এই সব কিছুতে রেগে জিয়াকে থাপ্পড় মারে আর জিয়াকে বলে তোমার জন্য আমি আমার একমাত্র জবটি হারিয়ে ফেলেছি। মৌসান ন্যানকে নিয়ে বাসায় আসে আর ন্যানকে জিজ্ঞাসা করে তুমি প্রেগনেন্ট, তাহলে এই কথাটি আমাকে আগে কেন বলনি? ন্যান বলে আমি যদি এটা তোমাকে বলতাম তাহলে তুমি আমাকে জব করতে দেবে না, এই কারণে আমি তোমাকে বলিনি। মৌসান বলে তুমি এখন প্রেগনেন্ট, তাহলে কেন কষ্ট করে জব করতে চাচ্ছ? ন্যান বলে কারণ আমি আমার নিজের যোগ্যতা সবাইকে দেখাতে চাই আর এই কারণে আমি মু কোম্পানিতে জব নিতে চাচ্ছি। আমার কি মু কোম্পানিতে জব হবে? এখানে মৌসান বলে তুমি কি বোকা হয়েছো, তোমার ভিতরে অনেক বেশি ট্যালেন্ট রয়েছে আর তোমাকে যদি আমার কোম্পানিতে জব না দেয় তাহলে তো আমারই অনেক লস হবে। আর ন্যান এইসব কিছু জানার পর অনেক বেশি খুশি হয়ে এখানে মৌসানকে থ্যাংক ইউ বলে। এরপরে মৌসানকে বলে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। মৌসান ওকে বেডে নিয়ে আসে, সাথে এটাও বলে আজ থেকে আমরা দুজনে একই বেডে ঘুমাবো।
এইটা শুনে ন্যান নার্ভাস হয়ে যায়। মৌসান ওর মাথায় টোকা দিয়ে বলে, তুমি কেন এত বেশি ভয় পেয়ে যাচ্ছ? কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে কিছুই করব না, কারণ তুমি এখন প্রেগনেন্ট। পরের সিনে দেখানো হয় অ্যাসিস্ট্যান্টকে। অ্যাসিস্ট্যান্ট ন্যানকে বলে, বস আপনাকে ব্লু ডায়মন্ড দিয়ে এখানে প্রপোজ করছে। আপনি কি জানেন এই ব্লু ডায়মন্ডটা হচ্ছে বসের ফ্যামিলির, আর এটা শুধুমাত্র বসের ফ্যামিলির উত্তরাধিকারী পাবে, কিন্তু বস এইটা দিয়ে আপনাকে আজ প্রপোজ করছে। ন্যান খুশি খুশি হ্যাঁ বলে দেয়। তখন এখানে একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম হচ্ছে ইয়ান। ইয়ান ন্যানকে বলে, তুমি কিভাবে এই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নিতে পারো? তুমি কি জানো আমি মৌসানের ওয়াইফ, আর আমাদের দুজনের ডিভোর্স হয়নি। আমি শুধু এখান থেকে বাইরে গিয়েছিলাম, এখন ফিরে এসেছি। মৌসানের সাথে আবারও একসাথে থাকবো। আমাদের ভিতরে কিছুটা ঝগড়া হয়েছিল। মৌসান বলে, কিন্তু আমাদের দুজনের এখন ডিভোর্স হয়েছে। এখানে ইয়ান বলে, তুমি ভুল জানো, আমাদের দুজনের ডিভোর্স হয়নি। আমি তোমার কাছে আবারও ফিরে এসেছি, আর এই মেয়েটিকে তুমি যেখান থেকে নিয়ে এসেছো ওখানে রেখে আসো। ন্যান এইসব জানার পর অনেকটাই বেশি অবাক হয়। ইয়ান বলতে থাকে ন্যানকে যে, তুমি কি মনে করেছো তুমি আমার হাজবেন্ডকে নিজের জালে ফাঁসাবে? এরকম কোনো কিছুই হবে না। মৌসান ন্যানকে বলে, তুমি ইয়ানের কথাগুলো একদমই বিশ্বাস করো না। ন্যান বলে, আমি ওর কথাগুলো বিশ্বাস করছি না, কিন্তু তুমি এত বড় সত্যি কথাটি আমাকে কেন বলনি? মৌসান বলে, আমি শুধুমাত্র এই কথা বলার জন্য ভালো একটি সময় খুঁজে পাইনি, তাই তোমাকে বলতে পারিনি। আর এখানে ইয়ান চলে আসে মৌসানের কাছে। মৌসানকে বলে, দেখো আমি ফিরে এসেছি, এখন ওই মেয়েটিকে বিয়ে করার কোনো দরকার নেই। ন্যানকে বলে, তুমি কি জানো মৌসান আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি এতদিন বাইরে ছিলাম, তাই মৌসান একা ফিল করছিল, তাই তোমাকে নিজের সাথে রেখেছে। আর তোমার কাছে যে বেবিটি রয়েছে এটারও কোনো দরকার নেই। মৌসান ওকে বলে, দেখো তুমি আমার কথাগুলো বিশ্বাস করো, আর এখানে ন্যানের কথাগুলো একদমই তুমি বিশ্বাস করবে না। ন্যান বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো। আমি পৃথিবীতে মিথ্যে বলা লোকদেরকে অনেক বেশি ঘৃণা করি। তাই এখানে ন্যান তখন মৌসানকে ছেড়ে চলে যায়, আর নিজে তখন একটি অনেক কম দামের বাসা নিয়ে থাকতে শুরু করে। পরের দিন ন্যান একটি কাজে আসে, যেখানে ও বাহিরে পোস্টার বিক্রি করছিল। তখন ওর বস ফোন করে আর ওকে জানায়, দেখো তুমি সকাল থেকে অনেক বেশি পোস্টার বিক্রি করেছো, আর সব পোস্টার বিক্রি করা হয়ে গিয়েছে, তাই তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও। ন্যান ভাবে, কিন্তু আমি তো এখনো অর্ধেক পোস্টারও বিক্রি করতে পারিনি, তাহলে সব পোস্টার কিভাবে বিক্রি হয়েছে? আরও বুঝতে পারে এই সব কিছু অবশ্যই মৌসান করেছে। একটু পরে ওর সাথে মৌসান দেখা করতে আসে। মৌসান বলে, তুমি প্রেগনেন্ট, তাই তোমার এই জব করা একদমই ভালো হবে না। ন্যান বলে, আমি আর তোমার সাথে ফিরে যাব না, আর আমি জব করে নিজের খেয়াল রাখতে পারি। তুমি এখন এখানে এসে কি নতুন নাটক শুরু করেছো? মৌসানের কোনো কথা না শুনে এখান থেকে চলে যায়। কিন্তু রাতে অ্যাসিস্ট্যান্ট আসে ন্যানের কাছে। ন্যানকে বলে, আপনি প্লিজ আমার সাথে ফিরে চলুন, কারণ মৌসান এখন কোনো কিছুই করছে না। ন্যান বলে, তোমরা দুজনে মিলে কি নাটক শুরু করেছো? অ্যাসিস্ট্যান্ট বলে, এটা কোনো নাটক না, এখন বস চলে গিয়েছে ইয়ানের বাড়িতে ইয়ানের কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেওয়ার জন্য, আর এই কারণে ইয়ান বলেছে মৌসানের কোম্পানি 30% শেয়ার নেবে। আর মৌসানকে ইয়ানের সামনে হাঁটু গেড়ে বসে থাকতে হবে আর সরি বলতে হবে। এখন বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছে, এর ভিতরে বসের শরীরটা খারাপ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আপনি বসের কাছে আসুন। ন্যানো তখন বাধ্য হয়ে অ্যাসিস্ট্যান্টের সাথে ওখানে আসে। এখানে আসার পর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আসলে মৌসান কেন ইয়ানকে বিয়ে করেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তাদের ফ্যামিলিভাবে বিয়ে হয়েছে, তাদের দুজনের গ্র্যান্ডপাই তাদের বিয়ে দিয়েছে, আর মৌসান একদমই ইয়ানকে লাইক করে না, শুধুমাত্র ফ্যামিলির কারণে ইয়ানকে বিয়ে করেছে। একটু পরে ন্যান চলে আসে মৌসানের কাছে। মৌসানকে এরকম অবস্থায় দেখতে পায়। মৌসান এখানে ইয়ানকে দেখার পর বলে, বাহিরে এত বেশি বৃষ্টি পড়ছে, তুমি এখানে কেন এসেছো? এটা তোমার জন্য একদমই ভালো হবে না। আর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এখানে ন্যানকে কেন নিয়ে এসেছো? ন্যান বলে, অ্যাসিস্ট্যান্ট এখানে আমাকে নিয়ে এসেছে ভালো করেছে, কারণ তুমি এখানে এসব কিছু কি করছো? দুজনে যখন কথা বলছিল তখন ইয়ান ওদেরকে দেখতে পায় আর বলে, দেখছি তোমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি তো এত সহজে ডিভোর্স পেপারে সাইন করব না। ন্যান বলে মৌসানকে, তুমি এখান থেকে আমার সাথে বাড়িতে যাবে। ইয়ান বলে মৌসানকে, তুমি যদি এখান থেকে চলে যাও আজকে, তাহলে আর আমি কখনোই তোমাকে ডিভোর্স দেবো না। কিন্তু মৌসান এরপরও এখান থেকে চলে যায়। দুজনে বাসায় আসে। মৌসান এখানে নিজের কাছ থেকে তখন ন্যানের ওই চুল বাঁধা জিনিসটি বের করে দেয় আর বলে, এটা তোমার। প্রথম যেদিন তুমি আমার সাথে ধাক্কা খেয়েছিলে ওই দিন এটা আমার কাছে রয়ে গিয়েছিল, আজকে আমি এটা তোমাকে ফিরিয়ে দেব। ন্যান দেখার পর বলে, তুমি এখনো এটা নিজের কাছে রেখে দিয়েছো? মৌসান বলে, ওই দিন আমি তোমাকে প্রথম দেখার পর তোমাকে ভালোবেসেছি, তাই এটা তো আমার কাছে রাখতেই হতো। আর নিজের হাতে এখানে ন্যানের চুলে আবার ওটা বেঁধে দেয়। এরপরে রাতে ও ন্যানের কাছে এসে দেখতে পায় ন্যান এখানে তখন অনেকগুলো কোম্পানিতে নিজের জবের জন্য ইন্টারভিউ দিতে ফর্ম ফিল আপ করছিল। আর এটা দেখার পর মৌসান বলে, তুমি এখন জব কেন নিতে চাচ্ছ? আমি তো তোমাকে বলেছি তুমি কোম্পানিতে জব করবে।
ন্যান বলে কিন্তু আমি তোমার কোম্পানিতে জব করতে চাই না, আমাদের দুজনকে একসাথে দেখলে তোমার কোম্পানিতে তোমারই অনেক প্রবলেম হবে। মৌসান বলে এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি কোম্পানিতে কাউকে তোমার আসল আইডেন্টি বলবো না। পরের দিন অ্যাসিস্ট্যান্ট ন্যানকে কোম্পানিতে নিয়ে আসে আর কোম্পানিতে থাকা মীরা নামে একটি মেয়েকে বলে আজ থেকে ন্যান এখানে জব করবে। মীরা বলে এইসব মেয়েরা কলেজে ফেল করে আর তারপরে এখানে জব নিতে চলে আসে, এদের কোনো যোগ্যতা নেই। ন্যান বলে তুমি কাকে বলছো যোগ্যতা নেই, আমার অনেক বেশি যোগ্যতা রয়েছে, ইভেন তোমাদের থেকে অনেক বেশি রয়েছে। বাকি কলিগরা বলে তুমি সবার সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, আমরা তোমাকে দেখেই বুঝতে পেরেছি তোমার যোগ্যতা কতটুকু রয়েছে। মীরা বলে যাও গিয়ে পুরো কোম্পানিটা ভালোভাবে ক্লিন করো। এখানে ন্যান বলে আমি এখন নিচু হতে পারবো না আর বাকি সব কাজ করতে পারবো। এরপরে কোম্পানিতে ইয়ান আসে। ইয়ান এখানে যখন দেখতে পায় ন্যানকে তখন বলে মীরাকে ওই মেয়েটিকে আমার জন্য কফি নিয়ে আসতে বলো। ন্যানও তখন ইয়ানের জন্য কফি নিয়ে যায়, কিন্তু এখানে ইয়ান ইচ্ছে করে কফিটি নিজের পায়ের উপরে ফেলে দেয়। এরপরে চিৎকার করে বলতে থাকে এই হিলটি আমাকে মৌসান গিফট করেছিল আর তুমি কিনা এই হিলটি নষ্ট করে দিয়েছো। মীরা এসে ন্যানকে ধাক্কা দেয় আর বলে যদি তুমি এই কোম্পানিতে জব করতে চাও আর যদি বেঁচে থাকতে চাও তাহলে এক্ষুনি তুমি ম্যাডামকে সরি বলো। ইয়ান বলে তুমি এখন ভালোভাবে আমার এই হিলটি ক্লিন করবে, এরপরে আমার কাছে হাঁটু গেড়ে বসে আমাকে সরি বলবে, কিন্তু এরকমটি করতে চায় না এখানে ন্যান। তখন এখানে মৌসান চলে আসে আর ন্যানের কাছে যায়। এখানে অ্যাসিস্ট্যান্ট মীরাকে অনেক জোরে থাপ্পড় মারে। ইয়ান বলে গ্র্যান্ডপা চাই আমরা দুজনে একসাথে থাকি, তাই তুমি আমাকে আবারও বিয়ে করো। ন্যান বলে কিন্তু আঙ্কেল আর এখন তোমাকে বিয়ে করবে না, কারণ আঙ্কেল এখন আমাকে বিয়ে করবে, আমার সাথে থাকবে। ইয়ান বলে তুমি কে হও আমাদের দুজনের ভিতরে কথা বলার, তুমি তো চুপই থাকো, আমি জানি তুমি এখানে মৌসানকে ফাঁসিয়েছো, শুধুমাত্র তোমার কাছে মৌসানের বেবি রয়েছে তাই মৌসান তোমাকে বিয়ে করতে চাচ্ছে। মৌসান বলে এরকম কিছুই না, এখানে যদি ন্যানের কাছে আমার বেবি থাকে আর না থাকে এরপরেও আমি নিয়ানকেই বিয়ে করব। ইয়ান বলে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণ আমি তখন বেবি নিতে চাইনি, কিন্তু এখন আমি তোমাকে বলছি আমি বেবি নেব, তুমি আমাকে বিয়ে করো। মৌসান বলে তুমি তো ন্যানের পায়েরও যোগ্য না, এই কারণে আমি তোমাকে কিছুতেই বিয়ে করবো না, এখন শুধুমাত্র আমার লাইফে ন্যানই থাকবে, কারণ আমি ন্যানকে ভালোবাসি। পরের সিনে ন্যানের মা আর ভাইকে দেখানো হয় ন্যানের কোম্পানির বাইরে এসে ঝামেলা করতে থাকে আর গাও এখানে নিজের মাকে বলে ওই মেয়েটি আমাকে বলেছে যদি আমরা মৌসানের কাছ থেকে ন্যানকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদেরকে 1 কোটি টাকা দেবে। গাঁয়ের মা বলে কিন্তু এখনো তো শুধুমাত্র আমাদেরকে 1 লাখ টাকা দিয়েছে, পরে যদি বাকি টাকা না দেয় এর থেকে আমরা ন্যানের বিয়েটা মৌসানের সাথেই দেবো, তাহলে পরে মৌসানের কাছ থেকে অনেক টাকা নিতে পারবো। গাঁও বলে তুমি ভুলে যেও না ন্যান আমাদের সাথে সব সম্পর্ক শেষ করেছে। তখন ন্যান বাইরে আসে আর ওদেরকে বলে তোমরা এখানে এসব কি শুরু করেছো। ন্যানের এক্স বয়ফ্রেন্ড শাও এখানে আসে আর বলে দেখো আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, এখন তো আমাকে ক্ষমা করে দাও, আমি আর আমাদের বেবি একসাথে অনেক হ্যাপিতে থাকবো। গাও বলে আমরা জানি এই বেবিটি আসলে শাওয়ের, তাহলে তুমি কেন বলছো এই বেবিটি মৌসানের। ন্যান বলে তোমরা সবাই এখানে মিথ্যে কথা কেন বলছো, আর এই বেবিটি শাওয়ের নয় বরং এই বেবিটি হচ্ছে মৌসানের। ন্যানের মা বলে এইসব বলা বন্ধ করো আর এখান থেকে চলো, আর এখানে ন্যানের সাথে জোর করতে থাকে। তখনই বাহিরে মৌসান আসে। মৌসানকে দেখার পর ন্যান বলে তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমার সাথে চিট করিনি। ইয়ান এসে বলে এই মেয়েটি তোমাকে ধোকা দিয়েছে, এই মেয়েটির কাছে যে বেবিটি রয়েছে ওটা আসলে ওর এক্স বয়ফ্রেন্ডের আর আমার কাছে প্রমাণ রয়েছে। তখন বলে মৌসান আমি জানি ন্যান আমাকে কখনোই ধোকা দেবে না, আর তোমার প্রমাণ তোমার কাছেই রাখো, আমার কোনো প্রমাণ দেখার দরকার নেই। অ্যাসিস্ট্যান্ট এসে ওদের সবার একটি কল রেকর্ডিং শোনায় আর যেখানে ইয়ান বলছিল শুধুমাত্র ন্যানকে মৌসানের কাছ থেকে সরিয়ে দাও, আর এই কারণে শাওকে বলেছিল তুমি ওখানে গিয়ে সবাইকে বলবে ন্যানের কাছে যে বেবিটি রয়েছে ওটা আসলে তোমার। এই সব কিছু শোনার পর এখানে তখন ইয়ান বলতে থাকে দেখো আমি এরকম কোনো কিছুই করিনি, আমাকে ক্ষমা করে দাও। মৌসান বলে আমি তো ভেবেছিলাম প্রথমে শুধু তোমার সাথে সম্পর্ক শেষ করেছি, তোমার ফ্যামিলিকে ছেড়ে দেব, বাট এখন তুমি যা কিছু করেছো এরপর আমি আর তোমার ফ্যামিলিকেও ছেড়ে দেবো না, তোমার পুরো ফ্যামিলি বরবাদ করে দেব। তো এখানে ইয়ান বারবার মৌসানকে সরি বলতে থাকে, বাট মৌসান গার্ডদেরকে দিয়ে এখান থেকে ইয়ানকে নিয়ে যেতে বলে। ন্যানের মা বলে আমি ন্যানের মা, তোমরা আমাকে এখান থেকে বের করে দিতে পারবে না। আর এখানে ন্যানের ভাই গাও তখন এসে ন্যানকে বলতে থাকে যে তুমি তো আমার বোন হও, তাহলে তুমি আমার সাথে এরকম কেন করছো, আমরা সবাই তো ফ্যামিলি। মৌসান বলে তোমরা কখনোই ন্যানের ফ্যামিলি ছিলে না, আর ন্যানের ফ্যামিলি আজ থেকে শুধুমাত্র আমি আর আমার বেবি হবে, তোমরা না।
এর কিছুদিন পরে ন্যানকে নিয়ে চলে আসে মোশন হসপিটালে ন্যানের চেক আপ করানোর জন্য। ন্যান এখানে মোশনকে বলে, এখনও তো তোমার কি মনে হয় আমাদের কি হবে, গার্ল না বয়? এখানে এসব শোনার পর মোশন বলে, আমাদের যেটাই হোক না কেন আমি তাকে অনেক বেশি ভালোবাসবো। তখনই এখানে ইয়ান চলে আসে আর ন্যানকে নিজের কাছে নেয়। মোশনকে বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কাছে আসার চেষ্টা করলে আমি একে মেরে ফেলবো। মোশন বলে, তুমি কি চাও আমাকে বলো, আমি তোমাকে সব দেবো। ইয়ান বলে, এখন আমার কাছে কোনো কিছুই নেই, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আর তুমি তো ন্যানকে অনেক বেশি ভালোবাসো, তাহলে বলো তুমি কাকে বাঁচাতে চাও। মোশন বলে, তোমার এইসব বলার কারণ কি? এখানে বলে ইয়ান, আমি এসব কিছু এই কারণেই বলছি কারণ আমি দুজনের ভিতরে একজনকে মেরে ফেলবো, কারণ তুমি এতে দুজনকে অনেক বেশি ভালোবাসো। তাই এখন তুমি বলো তুমি কাকে বাঁচাবে। যদি তুমি নিজের বেবিকে বাঁচাতে চাও তাহলে আমি ভিতরে অনেক বেশি চেষ্টা করে তোমার বেবিকে বাঁচিয়ে নেব। কিন্তু এখানে মোশন বলে, আমি ন্যানকেই বাঁচাবো, কারণ বেবি এটা চলে যাওয়ার পরে আমরা দুজনে আরও একটি বেবি করে নিতে পারবো। ন্যান বলে, এই বেবিটি আমাদের দুজনের, তাই আমি আমার জীবন দিয়ে আমার বেবিকে বাঁচাবো। ইয়ান ওদের কথাগুলো শোনার পর বিরক্ত হয়ে বলে, তোমরা দুজনে চুপ করো, তোমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসো তাই না? তাহলে আমি এখানে মোশনকেও মেরে ফেলবো, তারপরে তোমরা সবাই একসাথে ওপরে গিয়ে গল্প করো। মোশন তখন এখানে ইয়ানের কাছ থেকে সুইটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, এমনটি করতে গিয়ে মোশন নিজেই আঘাত পায়। ন্যান এখানে কারোর কাছ থেকে হেল্প নেওয়ার জন্য যেতে চাচ্ছিল, বাট তখনই ওর হঠাৎ করে পেটে অনেক ব্যথা শুরু হয়ে যায় আর নার্স আর ডক্টর চলে আসে ন্যানের কাছে। তারা ন্যানকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। একটু পরে ন্যানের জ্ঞান ফিরে আসে আর প্রথমে ও তখন নিজের বেবির কথা জিজ্ঞাসা করে। মোশন বলে, তুমি কোনো চিন্তা করো না, এই দেখো আমাদের বেবি এখন একদমই ঠিক আছে, একটু আগে আমাদের বেবিটা হয়েছে। আর এখানে ন্যান বলতে থাকে, আজ তো আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু আমার কেন যেন অনেক বেশি কান্না পাচ্ছে, তখন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। মোশন বলে, তুমি যদি এখানে কান্না করো তাহলে আমি তোমার কাছে গিয়ে তোমাকে চুপ করাতে পারবো না। ন্যান বলে, তুমি শুধুমাত্র আমার হাতটা ধরে থাকো, এতেই হবে। আর এই সিনের সাথে এই ড্রামাটা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। বাই বাই।